কান খুলে শোন মেয়ে, এই আমি তোকে বলে রাখছি, তুই যদি আমার পুজো করে আমাকে তুষ্ট করতে পারিস তবে আমি তোকে অনেক অনেক সম্পত্তি দেব, আর তার পরিমাণ এত বেশি যা তুই কল্পনাও করতে পারবি না। তুমি আমাকে 1 থলি মোহর দেবে? জানো, আমার না মোহরের খুব শখ। 1 থলি কি রে? তোকে আমি 1 ঘড়া মোহর দেব। শুধু তোকে আমায় কথা দিতে হবে, আমার পছন্দের খাবার তুই আমায় এনে দিবি, আমার খিদে তুই মেটাবি। হ্যাঁ, দেব দেব, তুমি যা চাইবে আমি তাই এনে দেব। তুমি শুধু কথা দাও তুমি আমায় মোহর দেবে, তাহলে। আর বলো, তুমি কি খেতে চাও? শোন তবে, আমার সব থেকে পছন্দের খাবার হলো বিষাক্ত সাপের মাংস। তবে সাপের মাথাটা আমি খাই না, আর সেই সাপ কোনো সাধারণ সাপ হলে হবে না, সেটা হতে হবে বিষাক্ত। তাকে তোকে পেট পুড়ে খাওয়াতে হবে পুকুর থেকে ধরে আনা বিষাক্ত ব্যাঙ। হ্যাঁ, সে কি? এসব আবার কেউ খায় নাকি? এটাই আমার প্রিয় খাবার। তবে শুনে রাখ, আরও বলছি, এই ব্যাঙগুলো কোনো সাধারণ ব্যাঙ হলে হবে না। আগে তোকে ওই ব্যাঙগুলোকে খাওয়াতে হবে নানা বিষাক্ত পোকামাকড়। প্রথমে সেই পোকামাকড়গুলোকে খাওয়াতে হবে মানুষের রক্ত, তারপর সেই ব্যাঙগুলোকে নিয়ে গিয়ে খাওয়াতে হবে সেই বিষাক্ত সাপকে, তারপর সেই সাপের মাংস আমি খাবো। এই সব কিছু ব্যবস্থা তোকে করতে হবে। তাতে আমি যদি খুশি হই তবে তুই যত ইচ্ছা মোহর চাইবি তোকে আমি তাই দেব। কথাটা মনে থাকে যেন। আচ্ছা আচ্ছা, আমি নিশ্চয়ই চেষ্টা করব। ঘোড়া ভর্তি মোহর পাওয়ার জন্য আমাকে তা করতেই হবে। তুমি চিন্তা করো না পিশাচিনী, আমি তোমার জন্য তোমার পছন্দের খাবারের ব্যবস্থা করবই। দিনটা রবিবার হওয়ায় হাঁটা দিলাম আমাদের গন্তব্য জ্যোতিষী তারানাথ তান্ত্রিক অর্থাৎ ঠাকুর মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, ঠাকুর মশাইয়ের বাড়ি পৌঁছে কিশোরী প্রথমে জিজ্ঞেস করল, আচ্ছা ঠাকুর মশাই, আপনার অভিজ্ঞতার ভাণ্ডার তো এতটাই সমৃদ্ধ, তাতে এত নানা বৈচিত্র্যের মণিমাণিক্য রয়েছে, সেগুলো একটা বইয়ের আকারে লিখে ফেললে কেমন হয়? আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনার লেখা সেই সব বই পড়ে পরবর্তী প্রজন্ম এই তন্ত্রবিদ্যার নানা খুঁটিনাটি ব্যাপার সম্পর্কে জানতেও পারবে, শিখতেও পারবে। আপনার কি মনে হয়? দেখো, আমার অভিজ্ঞতা অনেক, সেটা ঠিক, কিন্তু বই পড়ে যে তন্ত্রবিদ্যা শেখা যায় না কিশোরী। তন্ত্রবিদ্যা শিখতে গেলে তা অর্জন করতে হয় কোনো একজন সৎগুরুর কাছ থেকে। তার জন্য অনেক কৃচ্ছ সাধন করতে হয়। বই পড়ে কি আর তন্ত্রবিদ্যা শেখা যায় ভাই? ঠাকুর মশাইয়ের এই কথাটা এক্কেবারে সঠিক। উনি আমাদের এর আগে বেশ কয়েকবার বলেওছেন সে কথা। কোনো একজন সদ্গুরুর আশীর্বাদ আর অনুগ্রহ ছাড়া কোনো শাস্ত্রবিদ্যাই শেখা যায় না। তন্ত্রবিদ্যায় সিদ্ধিলাভ কোনো সহজ কাজ নয়। এই পথে এগোতে গেলে একজন সাধককে অনেকগুলো ধাপের মধ্যে দিয়ে পার হয়ে তবে তার মূল লক্ষ্যে পৌঁছতে হয়। আর সেই পথে যারা তার পরীক্ষা নিতে আসে তারাও কিন্তু অনেক বিরাট ক্ষমতাধর।
কখনো তারা আসেন ভয়ঙ্কর কোনো পশুর রূপ ধরে, কখনো বা বিষধর সাপের রূপ ধরে, আবার কখনো অপরূপ লাবণ্যযুক্ত অপ্সরাদের রূপ ধরে। কিন্তু সে শক্তি যে রূপ নিয়েই আসুক না কেন, তাদের একটা নির্দিষ্ট চাহিদা থেকেই যায়। আর কোনো সাধক যদি তার পথ থেকে এই সমস্ত মায়ার রূপে ভুলে বিচ্যুত হয়, তবেই সর্বনাশ। আচ্ছা ঠাকুরমশাই, আপনার জীবনে এরকম কোনো এক পরীক্ষার ঘটনা আমাদের বলুন না। আমি তো জানি তোমরা একটু পরে সেই আবদারি করবে। ঠিক আছে, তবে তাই হোক। আজ তোমাদের আমি আমার জীবনের এরকম এক কঠিন পরীক্ষা আর তার থেকে পরিত্রাণ পাওয়ার কথাই বলবো। শোনো, আজ তোমাদের বলি আমার এক চক্ষু তন্ত্র সাধনার কথা। তখন বয়স খুব বেশি নয়। নানা স্থানে কোথাও কোনো সিদ্ধ মহাপুরুষ এসেছেন এরকম খবর পেলেই ছুটে যেতাম তাঁর সন্ধানে। সেই সিদ্ধ মহাপুরুষের সেবা শুশ্রূষা করে তাকে প্রীত করার চেষ্টা করতাম। আর আমার সেবায় সন্তুষ্ট হয়ে সেই সাধক মহারাজ যদি আমায় কিছু তন্ত্রক্রিয়া শিখিয়ে দিতেন, সেটাই ছিল আমার প্রাপ্তি। তো একবার আমি খবর পেলাম কনকপুর গ্রামের জমিদার শ্রী রুদ্রপ্রতাপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একজন সিদ্ধ মহাপুরুষ এসে হাজির হয়েছেন। খুব সম্ভবত তিনি ছিলেন বন্দ্যোপাধ্যায় পরিবারের কুলগুরু, যিনি বহুদিন হিমালয়ে গভীর সাধনা করেছিলেন। তারপর দিনই ভোরের দিকে আমি বেরিয়ে গেলাম কনকপুরের উদ্দেশ্যে। আমি তার আগে জমিদার রুদ্রপ্রতাপ বাবুর সাথে পরিচিত হলেও কনকপুরে কোনো দিনও যাইনি। সেই প্রথম আমার কনকপুরে যাওয়া। আর সেখানে পৌঁছে যখন জমিদার বাড়ির অভ্যন্তরে খবর পাঠানো হলো, তখন আমাকে স্বাগত জানাতে সস্ত্রী এলেন জমিদার বাবু। আসুন আসুন তান্ত্রিক ঠাকুর, এ আমার কি সৌভাগ্য! আমার বাড়িতে এই মুহূর্তে আমার গুরুদেব এসেছেন, আর একই সময়ে আপনিও এলেন। আসুন আসুন। হ্যাঁ জমিদার বাবু, আপনার গুরুদেব আপনাদের বাড়িতে আসার খবর পেয়েই আমি এখানে এসেছি। গতকাল আমার সাথে আপনার নায়েব মশাই বনমালী সেনের দেখা হয়েছিল কলকাতার বড় বাজারে। উনিই বললেন আপনার বাড়িতে আপনার গুরুদেবের আগমনের কথা। আমার নায়েব মশাই বনমালী, মানে বনমালী সেন? সে কোত্থেকে কলকাতায় আসবে তান্ত্রিক ঠাকুর? আপনার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। কি বলছেন জমিদার বাবু? ভুল কেন হবে? আমি তার সাথে কথা বললাম, আপনাদের সকলের কথাই তিনি বললেন, সাথে এও বললেন আপনার বাড়িতে আপনার গুরুদেব এসেছেন। আর আপনি তো নিজেও বলছেন যে সে কথাটা মিথ্যে নয়। কিন্তু তান্ত্রিক ঠাকুর, এ যে অবিশ্বাস্য, কিছুতেই হতে পারে না। বনমালী এক অজানা রোগের কবলে পড়ে, প্রায় 3 মাস হলো সম্পূর্ণ শয্যাশায়ী। বিছানা ছেড়ে উঠে দাঁড়াবার ক্ষমতাও তার নেই। সে কি করে গতকাল কলকাতায় গিয়ে আপনার সাথে দেখা করবে? আমাকে ক্ষমা করবেন তান্ত্রিক ঠাকুর, আর যদি কোথাও ভুল হয়েই থাকে তাতে তো ভালোই হয়েছে। আমি আপনাদের দুজনকে একসাথে সেবা করার সুযোগটা তো পেয়ে গেলাম। তাহলে আমার সাথে আগের দিন যার দেখা হয়েছিল তিনি কে? আমার তখন বেশ মনে আছে, ভদ্রলোক নিজেকে নায়েব বনমালী সেন বলেই পরিচয় দিয়েছিলেন। অথচ জমিদার বাবু বলছেন তিনি নাকি অসুস্থ। আচ্ছা জমিদার বাবু, বনমালী বাবুর কি হয়েছে? মানে উনি কি একেবারেই বিছানা থেকে উঠতে পারেন না? ঠিক জানি না তান্ত্রিক ঠাকুর। এখানকার গ্রামের ডাক্তার বৈদ্য সবই তো দেখানো হলো, কিছুতেই কিছু কাজ হলো না। যত দিন যাচ্ছে ওনার শরীরটা যেন ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। আগে কত সুন্দর শরীর স্বাস্থ্য ছিল ওনার, এখন ওনার চেহারায় যেন একটা কালি ঢেলে দিয়েছে।
কত রোগা হয়ে গেছেন এখন, একেবারে কঙ্কাল ষাঁড় চেহারা। অথচ আমার পরিষ্কার মনে আছে গতকাল আমার যার সঙ্গে দেখা হয়েছিল, মানে যিনি নিজেকে পরিচয় দিয়েছিলেন কনকপুরের নায়েব বনমালী সেন বলে, তিনি যথেষ্ট স্বাস্থ্যবান এবং হাসি খুশি স্বভাবের। তাকে দেখে বা তার সঙ্গে কথা বলে তার শরীরে বিন্দু মাত্র কোনো রোগ আছে বলে মনে হয়নি। আর সব থেকে বড় কথা, বনমালী বাবু আমার পূর্ব পরিচিত। আমার ওনার সঙ্গে কথা বলে বিন্দু মাত্র সন্দেহও হয়নি। আচ্ছা তান্ত্রিক ঠাকুর, কি এত ভাবছেন বলুন তো? আর আমার গুরুদেবের সাথে দেখা করতে যাবেন না? সে তো নিশ্চয়ই, আপনার গুরুদেবের সঙ্গে দেখা করব বলেই তো এতটা পথ এলাম। তবে আমার এখন মনে হচ্ছে যদি সম্ভব হয় একবার বনমালী বাবুর সঙ্গে দেখা করব। সেটা করা সম্ভব কি? আমারও মনে হচ্ছে আমাদের এক্ষুনি একবার বনমালীর বাড়িতে যাওয়া উচিত। হতেও তো পারে আমরা হয়তো বনমালীর সুস্থতার জন্যে ডাক্তারি বিজ্ঞানের উপরে বেশি ভরসা করছিলাম, কিন্তু ওর প্রয়োজন অন্য কিছু। আর যেটা সব থেকে ভালো সমাধান করতে পারবেন তান্ত্রিক ঠাকুরই। আমি মাথা নেড়ে জমিদার বাবুর কথায় সম্মতি জানালাম। তার কারণ আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না আমার সাথে তার আগের দিন যার দেখা হয়েছিল তিনি বনমালী বাবু নন। আর একই মানুষ একই সঙ্গে দুই জায়গায় কি করে উপস্থিত থাকতে পারেন সেটাই আমি বুঝতে পারছিলাম না। তবে জমিদার বাবু আমার সাথে যাবেন বলায় আমি একটু অবাকই হয়েছিলাম। জমিদার বাবু, আপনি আমার সাথে যাবেন? যেতে তো হবেই তান্ত্রিক ঠাকুর। আমার প্রতিটি প্রজাই আমার সন্তানের মতো। সেখানে বনমালী তো আমার কাছে এতদিন কাজ করেছে, আর সে আমার অত্যন্ত বিশ্বস্ত একজন কর্মচারী। আমার বাবার সময় থেকে উনি আমাদের পরিবারের সাথে যুক্ত। আমার এখানে আমার জমিদারির কাজে যুক্ত সকলকেই আমি আমার পরিবারের মধ্যেই বিবেচনা করি। তাহলে তার বিপদে আমি তার পাশে এসে দাঁড়াবো না? আপনার এই দৃষ্টিভঙ্গি খুবই উদার জমিদার বাবু। তবে চলুন, আর আমাদের সময় নষ্ট করাটা ঠিক হবে না। আমাদের কাজ মিটিয়ে এসে আপনার গুরুদেবের আশীর্বাদ নেওয়া যাবেক্ষণ। জানো ভাই বিভূতি, আমি আর জমিদার বাবু তখনই বনমালী সেনের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করব বলে ভাবছি, এমন সময় সেখানে এসে পৌঁছলেন জমিদার বাবুর গুরুদেব। আর ওনাকে দেখেই জমিদার বাবু ভক্তিতে আপ্লুত হয়ে বলে উঠলেন, আরে গুরুদেব, আপনি এত কষ্ট করে এখানে আবার আসতে গেলেন কেন? কাউকে দিয়ে খবর পাঠাতে পারতেন, আমরা আপনার কাছে দেখা করতে চলে আসতাম। আমার কাছে যাওয়ার থেকে তোমাদের বনমালীর বাড়ি যাওয়ার প্রয়োজন অনেক বড়, আর সেই সূত্রেই আমি নিজে তোমাদের কাছে এসেছি। প্রণাম নেবেন মহারাজ। আমি বুঝতে পারছি বনমালীদের বাড়ি এক্ষুনি যাওয়াটা আমাদের ভীষণ প্রয়োজন, কিন্তু আমার বিশ্বাস ভগবানের নির্দেশ ছাড়া কোনো কিছুই যেমন বাস্তবে সম্ভব হয় না, তেমনি বনমালীদের বাড়ি যাওয়ার আগে আপনার দর্শন লাভটাও তারই নির্দেশে। তোমার কথা শুনে আমার ভালো লেগেছে তারানাথ। আচ্ছা, তুমি আমাকে বলো তো, তুমি কি একচক্ষুতন্ত্র সম্পর্কে জানো? না মহারাজ, এই বিদ্যা তো আমার জানা নেই। এ বিদ্যা কেমন? ঠিক আছে, মনে রেখো, একচক্ষু হলো কাক। সমাজের সমস্ত আবর্জনা খেয়ে সে পরিষ্কার করে, তাই তার সব সময় লক্ষ্য থাকে সমাজের নোংরা আবর্জনার দিকেই। শুনতে খারাপ হলেও এটারও কিন্তু প্রয়োজন আছে। যখন মানুষের মন এই রকম আবর্জনায় ভরে যায়, মনের আনাচে কানাচে ময়লা এসে দানা বাঁধে, তখন তা পরিষ্কার করার জন্য এই রকম কারোর দরকার পড়ে, যে সেই আবর্জনাগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে। আর সমাজের সেই কাজটাই করে কাক। তবে মনে রেখো, এবার তোমাকে সমাজের পাশাপাশি মানুষের মনের অন্ধকারও দূর করতে হবে এই কাকেদের সাহায্যেই।
এই বলে গুরুদেব এগিয়ে এসে আমার কানে কানে একটা মন্ত্র দিলেন, আর তারপরেই আমি আর কথা না বাড়িয়ে তখনকার মতো বনমালী সেনের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কারণ আমি বুঝতে পেরেছিলাম সেখানে গিয়ে আমাকে এমন কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে যার উত্তরের দিক দর্শন ওই সাধু মহারাজ আমায় দিয়ে রাখলেন। তবে সঠিক উত্তরটি কি তা আমাকে ঘটনাস্থলে পৌঁছেই বুঝতে হবে, তার আগে তা সম্ভব নয়। চলুন জমিদার বাবু, আর আমাদের দেরি করা উচিত হবে না। সাধু মহারাজের আশীর্বাদ নিয়ে আমাদের এবার আসল জায়গায় পৌঁছতে হবে। তাই চলুন তান্ত্রিক ঠাকুর। তবে গুরুদেবের কথা আমি স্পষ্টভাবে কিছুই বুঝতে পারলাম না। আমার মনে হয় উনি ওনার প্রয়োজনীয় নির্দেশ আমাদের দিয়েছেন। এবার যা করতে হবে আমাদের ঘটনাস্থলে পৌঁছেই করতে হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেখানে পৌঁছানো উচিত। একটুও সময় নষ্ট করা ঠিক হবে না। আমরা দুজন কয়েক মিনিটের হাঁটা পথ পার হয়ে বনমালী বাবুর বাড়িতে পৌঁছলাম। বাড়ির লোকজন আমাকে চিনতে না পারলেও জমিদার বাবুকে চিনতে পারলেন। তারা নতজানু হয়ে ওনাকে প্রণামও করলেন। আর এক এক করে সবাই চলে যাওয়ার পরে এলেন বনমালী বাবুর স্ত্রী। ওনাকে দেখেই মনে হলো ওনার মনে যেন ভীষণ একটা দুশ্চিন্তা। ওনার মুখে এতটুকুও হাসি দেখতে পেলাম না। আর ওনাকে দেখেই জমিদার বাবু আমাকে চাপা গলায় বললেন, তান্ত্রিক ঠাকুর, ওই যে বনমালীর স্ত্রী বৃন্দা আসছে। ভদ্রমহিলা অত্যন্ত ঝগড়ুটে আর কুটিল স্বভাবের। ওর কথাবার্তা থেকে একটু সাবধানে থাকবেন। ও নমস্কার জমিদার বাবু, আমায় প্রণাম নেবেন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বনমালীর শরীর এখন কেমন? আর ওনার সাথে পরিচয় করিয়ে দিই। উনি আমাদের অত্যন্ত পরিচিত তান্ত্রিক ঠাকুর। ওনার নাম তারানাথ চক্রবর্তী। জমিদার বাবু, আপনি এবার তান্ত্রিক সাথে করে এনেছেন? কত ডাক্তার বৈদ্যই তো করা হলো জমিদার বাবু, ওঝা গুণিনও তো কিছু কম দেখানো হলো না। আপনার বাড়ির চাকর আর এসবে সারবে না বাবু। ছি ছি, এ তুমি কি বলছো বৃন্দা? বনমালী আমার চাকর কেন হবে? আমি ওকে একেবারে নিজের পরিবারের সদস্য হিসেবেই মনে করি। হ্যাঁ, ও আমার নিজের ভাইয়ের মতো। সে আপনি যতই যাই বলুন জমিদার বাবু, আপনি হলেন গিয়ে জমিদার মানুষ, বড় লোক। আপনার খাজাঞ্জিখানা ভর্তি ধন সম্পদ, আর আমরা হলাম গিয়ে গরিব। আপনার চাকরবৃত্তি করেই আমাদের সংসার চলে। সেজন্য আমরা কখনোই আপনার সমকক্ষ বলে নিজেদের ভাবতে পারি না। এ তোমার ভুল ধারণা বৃন্দা। আমি জানি বনমালী এভাবে কখনোই ভাবে না। সে আর বলতে জমিদার বাবু, সে তো আপনাকে ভগবান মানে। আমি কতবার বলেছি এইখানের এই 2 পয়সার চাকরি ছেড়ে কলকাতায় একটু বেশি পয়সা মাইনের চাকরি খোঁজ করতে। কিন্তু সে আমার কথা শুনলে তো গরিব হয়ে জন্মেছে, গরিব হয়ে মরতে চায়। কি আর বলি বলুন তো বাবু? আমার কথা না হয় ছেড়েও দিলাম, কিন্তু আমার ছেলেটা, সে কি দোষ করেছে? বলি সেদিন নাকি গোপাল আপনার ছেলের হাতে সোনার আংটি দেখে এসে বাবাকে বায়না ধরলো ওই রকমই একটা সোনার আংটি কিনে দেওয়ার জন্য। আপনি বলুন, ছোট ছেলে এইটুকু বায়না কি করবে না? উল্টে ওর বাবা বলে কিনা জমিদার বাবুর ছেলের সাথে নিজেকে তুলনা করতে না, নিজের মতো ছেলেটাকেও হাওয়াতে করে বড় করতে চায়। আমি ওই বৃন্দা নামের ভদ্রমহিলার কথা আর বাচনভঙ্গি থেকেই বুঝতে পারি উনি যথেষ্ট পরশ্রীকাতর আর উন্নাসিক। সর্বোপরি ওনার মন হিংসায় পরিপূর্ণ। তবু আমি সেসব কথা না ভেবেই ওনাকে বললাম, আচ্ছা, বনমালী বাবুর সঙ্গে কি একবার দেখা করা যেতে পারে? আর দাঁড়ান, অত ধরফড় করবেন না তো, আমার মেলা কাজ। কে গোপালের বাবার বিছানার পাশে হাত গুটিয়ে বসে থাকবে বলুন তো? তবু যদি জানতাম গায়ে গতরে খেটে 2 পয়সা ঘরে আনছে, তাহলেও বা হয় তবু কথা ছিল। সেসবের মুরদ নেই, শুধু শুয়ে শুয়ে লোকে সেবা নেওয়ার ধান্দা। কিন্তু তিনি এখন কোথায়? তার সঙ্গে দেখা করাটা ভীষণ দরকারি। এত তাড়াহুড়ো করবেন না বাবু,
আমরা গরিব মানুষ, খেটে খেতে হয়। জমিদার বাবুর বউয়ের মতো পায়ের উপর পা তুলে বসে দাসীবাদীদের হুকুম দিয়ে আমার দিন চলে না। অপ্রয়োজনীয় কথা বলে আমাদের সময় নষ্ট করবেন না। আমরা এখানে একটা বিশেষ প্রয়োজনে এসেছি। আপনার পাগলের প্রলাপ শোনার জন্য আমরা আসিনি। এই কি বললেন? আমি পাগল? আপনার এত বড় কথা, আমারই ভিটেতে দাঁড়িয়ে আপনি আমাকে পাগল বলছেন? ঠিক এমন সময় ঘরের ভিতর থেকেই বনমালী বাবুর গলা পাওয়া গেল। কে এসেছে গো? গলা শুনে মনে হচ্ছে জমিদার বাবু এসেছেন। হ্যাঁ গো, তোমার মনিবি এসেছেন, সাথে একজন ঝাড়ফুঁক করার লোক নিয়ে এসেছেন। যাও, এবার বিছানা ছেড়ে উঠে ওনাদের পায়ে ধরে বসে থাকো। আহা, আমার কি সৌভাগ্য! আসুন আসুন জমিদার বাবু, ঘরের ভেতরে আসুন। আমরা ওনার কণ্ঠস্বর শুনতে পেয়ে প্রায় এক ছুট্টে ঘরের ভিতর ঢুকে গেলাম। আর তখন বৃন্দা নামের ভদ্রমহিলা আমাদের পিছনে চিৎকার করছেন। আরে দাঁড়ান দাঁড়ান, আপনারা কেউ যাবেন না ঘরে। আমি আপনাদের বারণ করছি না? আমি না বলা পর্যন্ত আমার ঘরে ঢুকবেন না। আমরা যে এভাবে ছুটে ঘরে ঢুকে আসবো সেটা বৃন্দা বুঝতে পারেনি। আর আমরাও সেটাই ভেবেছিলাম। ওর মনে নিশ্চয়ই কোনো একটা দূরভিসন্ধি কাজ করছিল, যে কারণে ও কিছুতেই আমাদের বনমালী বাবুর কাছে যেতে দিতে চাইছিল না। আর ঘরে ঢোকার সাথে সাথেই আমাদের অনুমান সত্যি প্রমাণিত হলো। আমি দেখলাম এক ভয়ঙ্কর দর্শন পিশাচিনী বনমালী বাবুর মাথার ওপরে দেওয়াল থেকে ঝুলে রয়েছে। আর আমাকে দেখেই সে হাওয়ায় ভেসে বৃন্দার শরীরে গিয়ে মিলিয়ে গেল। ততক্ষণে আমাদের বুঝতে আর বাকি নেই যে বৃন্দার মনের ভিতর জমে থাকা অন্ধকারের কারণ এই পিশাচিনী। আর সেই তাকে বাধ্য করেছে অসাধু এবং পৈশাচিক পথের আশ্রয় নিতে, যাতে বনমালী অনেক অর্থ উপার্জন করতে পারে আর আর্থিকভাবে ওনারা অনেক সচ্ছল হয়ে উঠতে পারেন। আরে তান্ত্রিক ঠাকুর, আপনি এসেছেন? আমি জানতাম আপনি আসবেন। আমার স্থির বিশ্বাস ছিল আপনি আমাকে এই ঘোর বিপদ থেকে রক্ষা করতে ঠিক আসবেন। কিন্তু আমি আসবো বলে আপনি নিশ্চিত হলেন কি করে? আমার তো এখানে আসার কোনো কথা ছিল না। সে কথা আমি জানি, কিন্তু গত কয়েকদিন যাবৎ রোজ রাত্রে আমি একটা স্বপ্ন দেখছি। আর সেখানে আমি দেখছি যে ওই জমিদার বাবুর গুরুদেব আমাকে বলছেন, তুই চিন্তা করিস না বনমালী, তোকে তোর এই বিপদ থেকে যে রক্ষা করবে সে কয়েকদিনের মধ্যেই তোর এখানে এসে পৌঁছবে। আমি সব ব্যবস্থা করে এসেছি, সে আসছে। আমি তখন বুঝতে পারলাম তার মানে আমার এখানে আসার এই পুরো ক্ষেত্রটাই রচনা করেছেন জমিদার বাবুর গুরুদেব। সেই মতোই উনি বনমালী বাবুর রূপে আমাকে দর্শন দিয়ে ওনার নিজের কথা বলে কনকপুরে আসতে বলেছিলেন। আমি পরিস্থিতিটা তখনই বুঝে নেওয়ার জন্য বললাম, আপনার এই অবস্থা কি করে হলো? কি রোগ হয়েছে আপনার? আমার কিছু হয়নি তান্ত্রিক ঠাকুর, আমার স্ত্রী আমাদের সহ্য করতে পারে না। আমি গরিব মানুষ বলে সেই জন্যেই কারোর প্ররোচনায় ওই পিশাচিনী সাহায্য নিয়ে অনেক অনেক টাকা রোজগার করতে যায়। ওরা সারা রাত ধরে কি সমস্ত যাগযজ্ঞ করে, আমি লক্ষ্য করে দেখি সকাল হওয়ার পর সেই যজ্ঞের প্রসাদ ওরা আমাকে জোর করে খাওয়ায়। আর তাতেই দিন দিন আমার শরীর ভেঙে যাচ্ছে। এখন আমি আর উঠেও দাঁড়াতে পারি না, আর আমার সারা শরীরে অসম্ভব জ্বালা করে, যেন অনেক বিছে আমায় কামড়ে দিচ্ছে। ব্যাপারটা বুঝে নিতে আমার আর বিন্দু মাত্র সময় লাগলো না। ঘরের চারপাশে তাকিয়ে দেখি তখনও সেখানে গত রাতের যজ্ঞের নানা অবশিষ্ট অংশ পড়ে রয়েছে।
ঘরের আশেপাশে সাপ, ব্যাঙ প্রভৃতির কাটা মাথা আর টুকরো টুকরো মাংস পড়ে থাকতে দেখেছিলাম। সাথে নানা ভয়ঙ্কর কীটপতঙ্গের দেহ, যারা এই মানুষের শরীর থেকে রক্ত চুষে নেয়। বুঝলাম এসবই সেই পিশাচিনীকে প্রীত করার জন্য। নিশ্চিতভাবে বনমালীর শরীর থেকে ওই কীটপতঙ্গগুলোকে রক্ত খাইয়ে পুষ্ট করা হয়। তারপর পুজোর মাধ্যমে তাদের ব্যাঙ দিয়ে ভক্ষণ করানো হয়। তারপর সেই ব্যাঙগুলোকে অর্পণ করা হয় পূজার জন্য, আর আহুতিতে প্রদত্ত সেই ব্যাঙগুলিকে তারপর খাওয়ানো হয় সাপের দ্বারা। এইভাবেই ক্রমান্বয়ে চলতে থাকে। তবে অত্যন্ত ভয়ঙ্কর এই তন্ত্র সাধনা। পিশাচিনী তন্ত্রের মধ্যে ভয়ঙ্করতম এর প্রভাব। আর সেই মুহূর্তেই আমার মনে পড়ল গুরুদেবের বলা সেই দিক দর্শন, মানুষের মনের অন্ধকার দূর করার জন্য প্রতিকার একচক্ষুতন্ত্র। গুরুদেবের কথা একদমই সঠিক। তবে আমার মনে হয় আপনাকে যিনি এই বিপদ থেকে রক্ষা করবেন তিনি আমি নই। তবে আপনার রক্ষাকর্তার আবাহন করার কাজ গুরুদেব আমাকে দিয়েছেন, আর আমি সেটাই করছি। এই বলে আমি গুরুদেবের শেখানো সেই মন্ত্র পাঠ করতে শুরু করলাম। হ্রিং টিং কৃষকান্তায় চতুষশিনগায় আবাহন করিষ্যমি চহুন ফট স্বাহা। হ্রিং টিং কৃষকান্তায় চতুষশিনগায় আবাহন করিষ্যমি চহুন ফট স্বাহা। আর সেই মন্ত্রটা পাঠ করার সাথে সাথেই আমি দেখলাম একটি বেশ বড় মাপের পুরুষ দ্বারকাক এসে বসলো বাড়ির ছাদে, আর বিকটভাবে ডাকতে শুরু করলো। আমি বুঝলাম বনমালীর রক্ষাকর্তা এসে গেছেন। বার কয়েক ডাকাডাকির পর সেই দাঁড় কাকটি সরাসরি আমার দিকে তাকালেন। আমি তাকে হাত জোর করে প্রণাম করলাম, আর তারপর দেখিয়ে দিলাম বনমালীর ঘরের পূজার আসনে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাংসের টুকরোগুলোর দিকে। আর ঠিক তখনই সেই দাঁড় কাকটির দিকে তেড়ে গেল বৃন্দা। এই দূর হ, দূর হ আমার ঘর থেকে। যত সব নোংরা আবর্জনা বয়ে নিয়ে আসবে। সবাই চক্রান্ত করে আমার পুজোর আসন অপবিত্র করে দিতে এসেছিস। ও তোমার ঘর অপরিষ্কার করতে আসেনি বৃন্দা, এসেছে তোমার মনের ভিতরের অন্ধকারটা দূর করে সেখানে আলোর প্রবেশ করাতে। যে পরশ্রী কাতরতা আর হিংসার কারণে তুমি বনমালী বাবুর ওপরে অত্যন্ত নিকৃষ্টতম তন্ত্রের প্রয়োগ করে নিজেকে ধনবান করতে চেয়েছ, সেই প্রচেষ্টাকে ও নস্যাৎ করতে এসেছে। একদম আমাদের ঘরের ব্যক্তিগত ব্যাপারে কথা বলবেন না। আমি আমার বাড়িতে যাই করি না কেন তাতে কারোর কিছু বলার নেই। আছে বৃন্দা, আছে। তুমি আজ যে কাজ করেছ তা তোমার ঘরের মধ্যে আবদ্ধ হলেও তার প্রভাব সমগ্র সমাজের জন্য ক্ষতিকারক। আজ যে পিশাচিনীকে তুমি আবাহন করে এনেছ, তোমার কাজ সম্পূর্ণ হওয়ার পরে তোমার মতোই আরো কোনো একজন অর্থলোভীর ঘাড়ে গিয়ে চেপে বসবে সে। আর এইভাবে এক এক করতে করতে বনমালীর মতো সকলেই তোমার নিকৃষ্ট তন্ত্রক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়বে, আর একটু একটু করে এই কনকপুর গ্রাম শ্মশানে পরিণত হবে। আর তোমার যে লোভ তার তো কোনো শেষ নেই। আজ তুমি জমিদার বাবুর স্ত্রীকে লক্ষ্য করে তার মতো ঐশ্বর্যশালী হতে চেয়েছো, কিন্তু তুমি ভুলে গেছো আমাদের রানীমা তার এই জীবনটা পেয়েছেন তার বহু পূর্বজন্মের কৃতকর্মের ফল হিসেবে। আর তুমি তোমার লোভকে নিয়ন্ত্রণ করতে না পারলে তা ক্রমশ বাড়তে থাকবে, আর ধীরে ধীরে সবকিছু ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তাই তুমি অপরাধ করেছ, আর এর শাস্তি তোমাকে পেতেই হবে। না, আমি কোনো অপরাধ করিনি। কেন? জীবনে বড়লোক হতে চাওয়া কি অপরাধ নাকি? না, তা নয়, কিন্তু সেটা জোর করে অর্জন করার জন্য তন্ত্রের প্রয়োগ করাটা অবশ্যই অন্যায়। তার দ্বারা অন্য মানুষের ক্ষতি করা অবশ্যই অপরাধ, আর তোমাকে সে শাস্তি পেতে হবে। আর ওদিকে ততক্ষণে সেই দাঁড় কাকটি আরো বহু কাককে আমন্ত্রণ জানানোয় আকাশ কাকে কাকে ভরে গেল।
আমরা অবাক হয়ে দেখলাম আমাদের মাথার উপরে প্রায় 105 কাক এসে চক্রাকারে ঘুরতে শুরু করলো। তারা অতর্কিত আক্রমণ হানতে শুরু করলো বৃন্দার মাথায়। ক্রমে তাদের আক্রমণের মাত্রা এতই বেড়ে গেল যে বৃন্দা প্রায় অতিষ্ঠ হয়ে উঠল। আর কিছুক্ষণের মধ্যেই সেই মুহুর্মুহু কাকেদের আক্রমণ থেকে বাঁচবার জন্য বৃন্দা আর্তনাদ করে কাঁদতে শুরু করে। আর ঠিক তখনই ওর মুখের মধ্যে থেকে বের হয়ে আসে সেই পিশাচিনী। ঠিক তখনই আকাশ থেকে মাথার উপরে ঘুরতে থাকা সব কাকেরা একসঙ্গে নেমে আসে সেই পিশাচিনীর ওপর আর ঠোকরাতে শুরু করে। তাদের মধ্যে কয়েকজন আশেপাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা সাপ এবং ব্যাঙের মাথা আর কীটপতঙ্গগুলোকে টপাটপ গিলে খেয়ে নিল। আসলে এই দাঁড় কাকগুলো ছিল 10 মহাবিদ্যার অন্যতম দেবী মা ধূমাবতীর অনুচর। আর জমিদার বাবুর গুরুদেব ছিলেন মা ধূমাবতীর শিষ্য। তাই গুরুদেব তার আরাধ্যা দেবীর নির্দেশ মেনে সেই কাকেদের পাঠিয়েছিলেন বৃন্দার মধ্যে বসবাস করা পিশাচিনীকে নাশ করার জন্য। সেটাই তিনি বলেছিলেন, মনের আবর্জনাময় অন্ধকার দূর করে মনে আলোর প্রবেশ করাতে। আর সব কিছু হয়ে যাওয়ার পর আমরা বৃন্দাকে দেখলাম সে যেন সম্পূর্ণ এক অন্য মানুষ। ছুটে গিয়ে তার স্বামী বনমালীর পায়ে ধরে সে বলতে লাগলো, ওগো, আমায় তুমি ক্ষমা করে দাও। শুধুমাত্র অর্থের লোভে আমি তোমার ওপরে অনেক অত্যাচার করেছি। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি সেই কাকগুলোর উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম জানালাম। ওং হ্রিং ধূমাবতী দেব্যায় নমঃ। ওং হ্রিং ধূমাবতী দেব্যায় নমঃ। তারপরেই যেমন আকাশ থেকে হঠাৎ করে সেই দ্বারকাকদের দল নেমে এসেছিল, সেই একই রকম ভাবে তারা আবার উড়ে আকাশ পথে মিলিয়ে গেল। তারপর আমরা আবারও ফিরে এলাম জমিদার বাবুর বাড়ি। বুঝলে বিভূতি, সেখানে আরো 3 দিন ওনার গুরুদেবের সান্নিধ্যে থেকে ওনার সেবা করে আরো অনেক কিছু বিদ্যা শিখেছিলাম। সেসব না হয় তোমাদের আরেক দিন বলবো। আমি আর কিশোরী মাথা নেড়ে ওনার কথার সম্মতি জানিয়ে তখনকার মতো উঠে পড়লাম। আজকের মতো বিদায়। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।